জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর, চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনার সঙ্গে আছি আমি জাহিদ হাসান। কেরানীগঞ্জ কারাগার থেকে জামিনে মুক্ত হলেন ৩৫ এইচএসসি পরীক্ষার্থী। এর আগে কোটা সংস্কার আন্দোলনের সময় ঢাকায় বিভিন্ন মামলায় গ্রেফতার ৪২ এইচএসসি পরীক্ষার্থীকে শুক্রবার জামিন দেন আদালত। বাকি ৭ শিক্ষার্থী শনিবার মুক্ত হবেন। শুক্রবার ঢাকার দুটি আদালত থেকে তারা জামিন পায়। এ সময় এইচএসসি পরীক্ষার্থী গ্রেপ্তার হলে তাদের অভিভাবকরা জামিনের জন্য চেষ্টা করেন। একই সঙ্গে সরকারের দৃষ্টি আকর্ষণও করেন। পরে শিক্ষা মন্ত্রণালয়, আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গ্রেফতারকৃত শিক্ষার্থীদের জামিন দেওয়ার উদ্যোগ নেন। মন্ত্রণালয় থেকে পরীক্ষার্থীদের প্রবেশপত্র প্রয়োজনীয় তথ্য দিয়ে আদালতে জামিন করতে বলা হয়। এরপরই শুনানি করে ৪২ শিক্ষার্থীকে জামিন দেন আদালত। তাদের মধ্যে ৩৫ জন রাতেই কেরানীগঞ্জ কারাগার থেকে ছাড়া পান। এদিকে আইন মন্ত্রণালয়ের পাঠানো এক বার্তায় জানানো হয়, সারা দেশে ৭৮ এইচএসসি পরীক্ষার্থীর জামিন হয়েছে। এদিকে কোটা সংস্কার আন্দোলনের সময় চট্টগ্রামে গ্রেপ্তার ১৬ এইচএসসি পরীক্ষার্থী ও সাতক্ষীরায় ৬ এইচএসসি পরীক্ষার্থীকে জামিন দিয়েছেন আদালত। সাতক্ষীরায় কোর্ট ইন্সপেক্টর মেহেদি হাসান জানান, শুক্রবার বিকেল ৫টায় বিশেষ আদালত বসিয়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সালাউদ্দিন তাদের জামিন মঞ্জুর করেন। তাদের বিরুদ্ধে কোটা আন্দোলনের সময় সাতক্ষীরা সদর থানায় জোর করে ঢোকার চেষ্টা, পুলিশের উপরে হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ রয়েছে। নয় দফা দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ধারাবাহিক কর্মসূচি হিসেবে এবার পালিত হল দ্রোহযাত্রা। কোটা আন্দোলনকে কেন্দ্র করে চলমান সহিংসতায় শিক্ষার্থী নিহতের প্রতিবাদ, গ্রেপ্তারকৃত শিক্ষার্থীদের মুক্তির দাবিতে এই কর্মসূচি পালন করা হয়। দুপুরের দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে জড়ো হতে থাকেন শিক্ষার্থী, শিক্ষক, শিল্পী, আইনজীবী সহ দেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এ সময় গান, পথনাটক, বিভিন্ন প্রতিবাদী পরিবেশনাও হয়। পরে প্রেস ক্লাবের সামনে থেকে দ্রোহযাত্রা শুরু হয়, শেষ হয় কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে কোটা সংস্কার আন্দোলনে গ্রেফতারকৃত সবাইকে ২৪ ঘন্টার মধ্যে ছেড়ে দেওয়ার জোরালো দাবি তোলা হয়। ছাত্র জনতার জন্য ৯ দফা দিয়েছি, সেই ৯ দফা যতক্ষণ পর্যন্ত আদায় না হচ্ছে আমরা সারাক্ষণ মাঠে থাকবো। সাধারণ ছাত্র হিসেবে আমাদের প্রতিবাদ জানানো উচিত এবং প্রতিবাদের একটি প্ল্যাটফর্ম হিসেবে আমরা আজকের এই ক্ষণকে উপযুক্ত মনে করছি। আমাদের ভাই বোনদের রক্ত আমরা কখনো বিচার দিতে দেব না, আমরা আন্দোলন চালিয়ে যাব। এদিকে এর আগে জুমার নামাজের পর সারা দেশে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা। রাজধানীতে বাইতুল মোকাররম ও সায়েন্স ল্যাব এবং বরিশাল ও চট্টগ্রাম সহ দেশের অনেক স্থানে বিক্ষোভ মিছিল হয়। রাজধানীর বাইতুল মোকাররম থেকে শুরু করা হয় মিছিল পল্টন মোড়, প্রেস ক্লাব, মৎস্য ভবন মোড় হয়ে শাহবাগ যায়। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢোকার চেষ্টা করেন শিক্ষার্থীরা, কিন্তু পুলিশি বাধায় পরে সেটি তারা ঢুকতে পারেননি। মিছিলটি নিয়ে আবার প্রেস ক্লাবের দিকে ফিরে যান তারা। অন্যদিকে রাজধানীর সায়েন্স ল্যাবেও জুমার নামাজের পর বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। তারা এ সময় কাঁটাবন, এলিফ্যান্ট রোড প্রদক্ষিণ করেন। অন্যদিকে জুমার নামাজের আগে পূর্ব ঘোষণা অনুযায়ী চট্টগ্রামের অন্দরকিল্লা শাহী জামে মসজিদ থেকে মিছিল বের হয়। এ সময় স্লোগানে ৯ দফা দাবি তুলে ধরেন বিক্ষোভকারীরা। বৃষ্টিতে বিচ্ছিন্ন হয়ে পড়ে আন্দোলনকারীরা নগরীর নিউ মার্কেট মোড়ে জড়ো হন। গণমিছিলটি নগরীর টাইগার পাস মোড়ের দিকে গিয়ে শেষ হয়। বরিশালে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। জুমার নামাজ শেষে বরিশাল বিএম কলেজের এলাকা থেকে শিক্ষার্থীরা মিছিল বের করে, যা নথুল্লাবাদ বাস টার্মিনালে গিয়ে শেষ হয়। সাধারণ ছাত্র হিসেবে আমাদের প্রতিবাদ জানানো উচিত এবং প্রতিবাদের একটি প্ল্যাটফর্ম হিসেবে আমরা আজকের এই ক্ষণকে উপযুক্ত মনে করছি। যতক্ষণ পর্যন্ত আদায় না হচ্ছে আমরা সারাক্ষণ মাঠে থাকবো। যে বৈষম্যহীন বাংলাদেশের জন্য আমাদের সন্তানেরা দাঁড়িয়েছে, তরুণরা দাঁড়িয়েছে, আমরা তাদের পাশে দাঁড়িয়েছি। আমরা চাই আমাদের সুস্থ শিক্ষাঙ্গন, আমরা এটাই চাই। আমরা এখানে দোয়া মাহফিল করব, তারপর আমরা শান্তিপূর্ণভাবে মিছিল করে আবার বাসায় চলে যাব। বিএম কলেজ নতুল্লাবাদ আমরা এখানে আসি, আমরা বিষয়টা অবজার্ভ করছি, আমরা এরকম কিছু হলে তারপর আমরা পরবর্তী আইনগত ব্যবস্থা নিব। বৃষ্টি উপেক্ষা করে গণমিছিল করেছে ব্র্যাক বিশ্ববিদ্যালয় ও ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে সকাল 10টার পরে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল শুরু করেন তারা। এ সময় তাদের 9 দফা দাবি তুলে ধরে শিক্ষার্থীরা বলেন, যতক্ষণ পর্যন্ত দাবি পূরণ না হবে ততক্ষণ রাজপথ ছাড়বেন না তারা। শিক্ষার্থীদের ওপর আইন শৃঙ্খলা বাহিনীর হামলার প্রতিবাদ করে বিচার দাবি করেন ক্ষুব্ধ শিক্ষার্থীরা। পরে মিছিল নিয়ে রামপুরা ব্রিজ হয়ে আবার ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনে গণমিছিল শেষ করেন তারা। আজকের এই ইন্টারনেটের যুগে আপনারা চাইলেও আর কিছু চাপিয়ে রাখতে পারবেন না। আমরা আমাদের 9 দফার পাশাপাশি আমরা জানাচ্ছি, দাবি করছি, কঠোরভাবে দাবি করছি যে অবশ্যই আন্তর্জাতিকভাবে আমাদের এই সুষ্ঠু বিচার আপনাদেরকে প্রতিষ্ঠা করতে হবে। আমাদের যে 9 দফা দাবি রয়েছে সেটা চালিয়ে যাবার জন্য আমাদের যে সর্বাত্মক শিক্ষার্থী সমাজ রয়েছে তারা সবাই আমাদের পাশে থাকবে এবং লোক থেকে লোকান্তরে এই আন্দোলনের যেই মোটিভ সেটা ছড়িয়ে গেছে। এই যে আগুন আন্দোলনের, এই শিক্ষার্থীদের বুকে যে বারুদ জ্বলছে, যে আগুন রয়েছে, সেটা লোক থেকে লোকান্তরে বাংলাদেশের আজকে ছড়িয়ে গেছে। এদিকে বৃষ্টি উপেক্ষা করে দেশের বিভিন্ন স্থানে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। সকাল থেকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে অবস্থান নেন বিশ্ববিদ্যালয় সহ আশপাশের বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা। পরে কোটা সংস্কার আন্দোলনে আবু সাইদ সহ সারা দেশে নিহত শিক্ষার্থীদের হত্যার বিচার দাবি করে বিভিন্ন স্লোগান দেন তারা। একই সঙ্গে সারা দেশে হামলা, মামলা ও শিক্ষার্থী হয়রানি বন্ধের দাবি জানান তারা। শিক্ষার্থীদের কর্মসূচিতে সংহতি জানিয়ে অংশ নেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষক। পরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়কে পদযাত্রা করেন তারা। এছাড়া বৈরী আবহে উপেক্ষা করে বিক্ষোভ করেছে পিরোজপুরের শিক্ষার্থীরা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারির মধ্যেই কর্মসূচিতে অংশ নেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা। আমাদের ভাই বোনেরা যারা রাস্তায় শহীদ হয়েছে, যাদের রক্ত ঝরেছে রাস্তায়, তার কাছে বৃষ্টি কিছুই না। এসএসসি পরীক্ষার্থী যারা গ্রেফতার হয়েছে এবং আমাদের যত শিক্ষক মণ্ডলী গ্রেফতার হয়েছে, আমরা তাদের নিঃশর্ত মুক্তি চাই এবং আমরা চাই আমাদের 9 দফা দাবি মানা হোক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে রাজধানীর মিরপুর ইসিবি চত্বরে জড়ো হয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী অভিভাবকরা। শুক্রবার বেলা 3:30টার দিকে মাটিকাটা এলাকায় প্রথমে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। সেখানে তাদের সাথে একাত্মতা প্রকাশ করে যোগ দেয় অভিভাবকরাও। এ সময় বৃষ্টি উপেক্ষা করে মিছিল নিয়ে ইসিবি চত্বরের দিকে আসতে চাইলে পুলিশ বাধার সম্মুখীন হয় শিক্ষার্থীরা। বিকেল 4টা নাগাদ বাধা উপেক্ষা করে মিছিল নিয়ে ইসিবি চত্বরে ঘেরাও করে নিজেদের দাবি আদায়ের স্লোগান দেয় শিক্ষার্থীরা। ডাক্তার সজীবকে হত্যাসহ ছাত্রদের উপর অত্যাচার ও গণগ্রেফতারের প্রতিবাদে অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশ পালন করেছে চিকিৎসক, মেডিকেল ও ডেন্টালের শিক্ষার্থীরা। চিকিৎসকরা এ সময় দেশের সকলের নিরাপত্তার দাবি জানান। শুক্রবার সকাল 10টায় কেন্দ্রীয় শহীদ মিনারে চিকিৎসক শিক্ষার্থীরা গণগ্রেফতার ও চিকিৎসক ডাক্তার হত্যার বিচার দাবি করেন। সকল ছাত্রছাত্রী, চিকিৎসক ও সাধারণ মানুষের নিরাপত্তা চান তারা। এছাড়া যে পুলিশদের গুলিতে ছাত্রছাত্রী মারা গেছে তাদের শাস্তির দাবি করেন উপস্থিত চিকিৎসকরা। সকল মেডিকেল ও ডেন্টালের শিক্ষার্থী ও চিকিৎসকরা চলমান আন্দোলনের 9 দফার দাবির সাথে একাত্মতা পোষণ করেন। আজকে এই মুহূর্তে যারা ঘরে বসে থাকবে তারা এদেশ, এই জাতির সার্বভৌমত্ব দেশের মাটির সাথে বেইমানি করবে। দেশের নাগরিক হিসাবে আমরা এই জিনিসটা দেখব, এটা কোনোদিনও আমরা চিন্তা করতে পারি না। একজন সচেতন নাগরিক হিসাবে আমি যখন দেখতে পেলাম আমার সমাজ আজকে ক্ষত বিক্ষত, আমার জাতি আজকে ক্ষত বিক্ষত, সাধারণ ছাত্র ছাত্রী, সাধারণ জনতা আজকে গুলিবিদ্ধ, মৃত, আহত, সমগ্র জাতি আজকে এই ভারাক্রান্ত হৃদয় নিয়ে দিন অতিবাহিত করতেছি। কোটা সংস্কার আন্দোলনে ছাত্র হত্যার প্রতিবাদে সাংস্কৃতিক সমাবেশ করেছে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী ও নাগরিক সমাজ। শুক্রবার সকালে কবিতা ও গানের মাধ্যমে নিহতদের স্মরণ করেন শিল্পীরা। এর আগে বৃষ্টি উপেক্ষা করে জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় আন্দোলনে নিহত শিক্ষার্থীদের সুষ্ঠু বিচারের দাবির পাশাপাশি গ্রেপ্তারকৃতদের মুক্তির দাবি জানান তারা। প্রথমে আমরা বাসায় বসে আওয়াজ তুলেছিলাম যে এখন আর এটা ছাত্রদের আন্দোলন নাই, এটা এখন পুরো বাংলাদেশের আন্দোলন।
কোটা সংস্কার আন্দোলন ঘিরে হত্যা ও গণগ্রেফতার হয়েছে দাবি করে তার প্রতিবাদ করেছে নিপীড়ন বিরোধী শিল্পী সমাজ। সকাল 11টায় রাজধানীর ধানমন্ডির আবাহনী মাঠের সামনে এই প্রতিবাদ করেন শিল্পীরা। বৃষ্টির জলে বারবার মুছে গেলেও একটি সাদা কাপড়ে কোটা আন্দোলনে নিহত হওয়া শিক্ষার্থীদের স্মরণে তাদের নাম লেখেন শিল্পীরা। সেখানে আন্দোলনকারী শিক্ষার্থী ও সাধারণ জনতার বিরুদ্ধে গণগ্রেফতার মামলা বন্ধ, কারফিউ তুলে নিয়ে জনমনে স্বস্তি ফিরিয়ে দেয়া, কোটা সংস্কার আন্দোলন দমনের নামে সংগঠিত সকল হত্যার তদন্ত বিচার সহ বেশ কিছু দাবি তুলে ধরেন তারা। এ সময় বিভিন্ন প্লাকার্ড ও ব্যানার হাতে আশপাশের এলাকার বাসিন্দারাও এই কর্মসূচিতে অংশ নেন। বাইরে এসে ওদের পাশে দাঁড়ানো। দিনে দিনে আমরা যা দেখেছি, যে অন্যায় অবিচার দেখেছি সাধারণ মানুষের উপরে, ছাত্রদের উপরে, শিক্ষকদের উপরে, সেটা একেবারে একটা অনৈতিক একটা জায়গায় এসে দাঁড়িয়েছে কিন্তু। এবং এইখানে আমার কাছে আমাদের যে কর্মসূচি, আমরা আমাদের ভাষায় আমাদের মতো করে তাদের পাশে আছি। আমরা তো গণতান্ত্রিকভাবে আমাদের দাবি, আমাদের চাওয়াগুলো উপস্থাপন করতেই পারি। রাজধানীর বাংলা মোটরে মানববন্ধন করে হত্যা, নিপীড়ন ও বন্ধের দাবি জানিয়েছেন বিক্ষুব্ধ কবি ও লেখক সমাজ। সকাল 10:30টায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রবেশ মুখে প্রতিবাদে সংহতি প্রকাশ করেছেন গীতিকার, কবি, সাহিত্যিক, শিক্ষক, গবেষক সহ প্রগতিশীল ধারার ব্যক্তিরা। সংহতি প্রকাশের সময় তারা জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দেয়া 9 দফা দাবি যৌক্তিক। এ সময় শিক্ষার্থীদের 9 দফা দাবি বাস্তবায়নে সংহতি প্রকাশ করেন তারা। আমরা একটা সুন্দর সমাজ গড়ে তুলতে চাই। স্বাধীনতার যে প্রত্যাশা নিয়ে এই দেশ স্বাধীন করেছিলেন যারা, তাদের সেই আত্মাহুতি আমরা কোনোভাবেই বৃথা যেতে দিব না। এখানে দল মত নির্বিশেষে যেখানে মানুষের অধিকার হরণ হচ্ছে, যেখানে মানুষের অধিকার নষ্ট হচ্ছে, সেখানে আমরা মানুষের দাঁড়ানোর প্রয়োজনীয়তা অনুভব করছি। ছাত্রদের উপরে যেই নির্বিচার গণহত্যা চালানো হয়েছে, যে অত্যাচার চালানো হয়েছে, তার বিচার হবে, যথাযথ বিচার হবে, সেটি আমরা নিশ্চিত করতে চাই। আপনারা এই মিথ্যা বয়ান বন্ধ করেন, হত্যা বন্ধ করেন। আমরা এই হত্যার প্রতিবাদ করব যতক্ষণ পর্যন্ত আমরা একজন বেঁচে থাকবো। রাজধানীর বাংলা মোটরে মানববন্ধন করে কোটা সংস্কার আন্দোলনের সহিংসতার সুষ্ঠু তদন্ত, আটক হওয়া শিক্ষার্থীদের দ্রুত মুক্তির দাবি করেছেন নগর পরিকল্পনাবিদরা। শুক্রবার সকাল 11টায় প্ল্যানার্স টাওয়ারের সামনে বৃষ্টি উপেক্ষা করে নগর মানববন্ধনে অংশ নেন পরিকল্পনাবিদরা। এ সময় নগরবিদরা চলমান পরিস্থিতি স্বাভাবিক রাখতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দেয়া 9 দফা দাবি বাস্তবায়নে পূর্ণ সমর্থন জানান। ছাদে খেলতে যেয়ে একটা বাচ্চাকে মেরে ফেলা হয়েছে, জানালার পাশে পড়তে বসা বাচ্চাকে মেরে ফেলা হয়েছে। কেন? এটা কি স্বাধীন বাংলাদেশের চিত্র? এই স্বাধীনতা দেখতে চেয়েছি আমরা। এখন শুধুমাত্র ছাত্রদের আন্দোলন নয়, এখানে পেশাজীবীরা এসছে, শ্রমিক, কর্মজীবী, সারা দেশের পিতা মাতা সহ ছেলে মেয়েরা সকলে আজকে এই আন্দোলনে সামিল হয়েছে। ছাত্ররা যে দাবিগুলো করেছেন, তাদের যে 9 দফা দাবি, সেই দাবিগুলোর সাথে আমরা একাত্মতায় আছি এবং এগুলো হচ্ছে আমাদের রাষ্ট্র গঠনের মৌলিক দাবি। কোটা সংস্কার আন্দোলনের সংবাদ সংগ্রহের সময় সারা দেশে নিহত 4 জন সাংবাদিকের হত্যার সুষ্ঠু তদন্ত করে বিচার করতে তথ্যমন্ত্রীকে 48 ঘন্টার আলটিমেটাম দিলেন গণমাধ্যম কর্মীরা। বৃহস্পতিবার কারওয়ান বাজারে আমরা গণমাধ্যম কর্মী আয়োজিত বিক্ষোভ সমাবেশে সাংবাদিকরা বলেন, যে 4 জন সাংবাদিক নিহত হয়েছে তারা গুলিতেই নিহত হয়েছেন। এর সুষ্ঠু তদন্ত করতে হবে এবং দোষীদের বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। সব ধরনের গুলির ঘটনা বন্ধ করা সহ সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান সাংবাদিক সমাজ। শিক্ষার্থীদের হয়রানি ও আটক না করতে আইন প্রয়োগকারী সংস্থাকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ধানমন্ডিতে দলীয় সভাপতির কার্যালয়ে দলটির সাধারণ সম্পাদক বলেন, এইচএসসি পরীক্ষার্থী কেউ আটক থাকলে তাদের ছাড়ানোর ব্যাপারে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের অযথা হয়রানি এবং আটক না করতে আইন প্রয়োগকারী সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে। এইচএসসি পরীক্ষার্থীরা নির্বিঘ্নে যেন তাদের পরীক্ষা অংশগ্রহণ করতে পারে, সেজন্য সময়সূচি পুনর্নির্ধারণ করা হয়েছে। আটককৃত পরীক্ষার্থীদের
মুক্ত করতে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয় উদ্যোগ নিয়েছে। বিরোধী দলীয় নেতাকর্মী সহ নিরীহ মানুষকে গ্রেফতার করা হচ্ছে দাবি করে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক বিবৃতিতে তিনি একথা বলেন। মির্জা ফখরুল বলেন, সরকারি প্রতিকূলতা উপেক্ষা করে দেশব্যাপী লাখ লাখ মানুষ স্বতঃস্ফূর্তভাবে গণমিছিলে অংশ নিচ্ছে। এটা প্রমাণ করে সমগ্র দেশ আজ সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। বিবৃতিতে দমন নিপীড়ন বন্ধ করার আহ্বান জানান বিএনপির মহাসচিব। হত্যা নির্যাতনের জন্য জাতির কাছে ক্ষমা চেয়ে সরকারকে অবিলম্বে পদত্যাগ করারও দাবি জানান দলটির নেতা। এখন চারদিকে নিচ্ছে একটি বিরতি, ফিরছি একটু পরেই। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন এখন চারদিক। বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, নানা প্রতিবন্ধকতার মধ্যেও টিসিবির কার্যক্রম চালু রয়েছে। নিত্যপণ্যের দর সহনীয় রাখতে কাজ করছে সরকার। এর আগে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখতে দক্ষিণ সিটি রাজারবাগের টিসিবির 2টি বিক্রয় স্থান পরিদর্শন করেন প্রতিমন্ত্রী। পণ্যের সরবরাহ আরও বাড়ানো হবে। বাজারে পর্যাপ্ত পরিমাণ চাল রয়েছে বলেও জানান তিনি। তবে দাম দেখে পণ্য কেনার আহ্বান জানান প্রতিমন্ত্রী। গত 10-12 দিন ধরে বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে আমরা আমাদের মালামাল সব দেওয়া শেষ করতে পারি নাই, যে আমরা শুক্রবারেও এবং শনিবারেও আমাদের এই মাল দেওয়া আমরা চালু রাখবো। সাপ্লাইটা বাড়াইতে হবে। প্রথম কথাটা হলো আমাদের যে কোল্ড স্টোরেজগুলি আছে, যেখান থেকে আমাদের আলু আসে, সেইখানে কিন্তু মিল গেটে 40 থেকে 45 টাকায় তারা দিচ্ছে। যে ট্রাক ভাড়া ছিল হয়তো 10,000 টাকা, ওইটা ডাবল হয়ে 20,000 টাকা হয়ে গেছে। যেটা ছিল 20, ওইটা 35 হয়ে গেছে। আমরা চেষ্টা করতেছি যে যারা ট্রাক মালিক আছে তাদের সাথেও বাসের যেরকম ভাড়া নির্ধারণ, আমরা দূরত্ব ভেদে এটাও যদি আমরা নির্ধারণ করে দিতে পারি, তাহলে আমাদের এই জিনিসগুলোর দাম কমে আসবে। বগুড়ার হাটবাজারে আবারও বেড়েছে চালের দাম। সপ্তাহের ব্যবধানে জাত ও মান ভেদে প্রতি কেজিতে বেড়েছে 3 থেকে 4 টাকা। সাপ্তাহিক ছুটির দিনে বাজারে 28 জাতের চাল বিক্রি হচ্ছে 58 থেকে 68 টাকা কেজি দরে। এছাড়া মোটা ও হাইব্রিড জাতের চাল কিনতে গুনতে হচ্ছে 55 টাকা। খুচরা বিক্রেতারা বলছেন, মোকামে চালের দাম বাড়ায় প্রভাব পড়েছে খুচরা বাজারে। আর মিল মালিকদের দাবি, হাটে ধানের সরবরাহ কমে যাওয়ায় মন প্রতি দাম বেড়েছে 200 টাকা। এ অবস্থায় বাজারে এসে হিমশিম খেতে হচ্ছে নিম্ন ও মধ্যবিত্ত বাজারের নিয়ন্ত্রণের দাবি তাদের। সরবরাহ কম থাকার অজুহাতে বেড়েই চলেছে মাছের দাম। বাড়তি দামে নিম্ন আয়ের মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে মাছ। চট্টগ্রামের বাজারে বেড়েছে ইলিশের দাম। বাজার ঘুরে দেখা যায় বড় আকৃতি প্রতি মন ইলিশের দাম উঠেছে 60,000 টাকা, অর্থাৎ কেজিতে গুনতে হচ্ছে 1500 টাকা। মাঝারি আকৃতি ইলিশের প্রতি 1200 টাকা এবং ছোট আকৃতি ইলিশ বিক্রি হচ্ছে 700 থেকে 900 টাকায়। বোট মালিকরা বলছেন, বৈরী আবহাওয়া উপেক্ষা করে জেলেরা সাগরে গেলেও কাঙ্ক্ষিত ইলিশের দেখা মিলছে না। দামের দিক থেকে পিছিয়ে নেই সিলেটের মাছ। নগরী বৃহৎ মৎস্য পাইকারি আড়তে বরাবরের মতোই বাজার ঊর্ধ্বমুখী। বন্যায় ক্ষয়ক্ষতির পরপরই পরিবহন খরচ ও মাছের খাদ্যের দাম চড়া যায় এখনও স্বাভাবিক হয়নি। বিক্রেতারা বলছেন, হাওরের মাছ বেশি ও চাষের মাছের সরবরাহ কম থাকায় বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে তাদের। সাপ্তাহিক ছুটির দিনে সকাল থেকেই রাজধানীতে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামী 1 সপ্তাহ বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তরের আরও জানায়, আগামী রবি ও সোমবার উপকূলীয় এলাকায় বৃষ্টিপাত কিছুটা কমতে পারে। সোমবার থেকে ফের বাড়তে পারে বৃষ্টিপাতের পরিমাণ। হতে পারে ভারী বৃষ্টিপাত, আর যার প্রভাবে পাহাড়ি এলাকায় ভূমিধসের সাথে বজ্রপাতের মতো ঘটনাও ঘটতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সারা বাংলাদেশে এবং উত্তর বঙ্গোপসাগরে মৌসুমী বায়ু সক্রিয় অবস্থায় আছে। এই অবস্থায় থাকার কারণে সারা বাংলাদেশে এই বৃষ্টিপাত অব্যাহত থাকবে। তবে 3 তারিখ থেকে 4 তারিখ পর্যন্ত, অর্থাৎ 3রা আগস্ট থেকে 4ঠা আগস্ট পর্যন্ত
উপকূলীয় এলাকা বাদে অন্যত্র বৃষ্টিপাতের তীব্রতা অনেকটাই কম থাকবে। তবে খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই উপকূলীয় বিভাগগুলোতে বৃষ্টিপাতের আধিক্য বেশি থাকবে। 5 তারিখ থেকে বৃষ্টিপাতের তীব্রতা পুনরায় বৃদ্ধি পেতে পারে। কুড়িগ্রামে বানের পানি সরে যাওয়ার সাথে সাথে শুরু হয়েছে নদী ভাঙন। ভাঙনে বিলীন হচ্ছে ভিটেমাটি, গাছপালা, আবাদি জমি। তিস্তা, ব্রহ্মপুত্র, ধরলা ও দুধকুমার নদের অর্ধশতাধিক পয়েন্টে বেশি ক্ষতির মুখে পড়েছে। তিস্তা নদীর মূল স্রোত বাম তীর ঘেঁষে প্রবাহিত হওয়ায় ভাঙনের তীব্রতা ক্রমেই বাড়ছে। রাজারহাট উপজেলার বিদ্যানন্দ, ঘড়িয়ারডাঙ্গা ইউনিয়নের বড়দরগা, কিতাবখা, চর কিতাবখা, কালীর মেলা, চত্রা, বসুনিয়া পাড়া এবং কুমারপাড়া এই 7 গ্রামের 2 কিলোমিটার এলাকা জুড়ে চলছে ভাঙন। গত কয়েকদিনে সব গ্রামের 33টি পরিবার ভিটেমাটি হারিয়ে গৃহহীন হয়ে পড়েছে। ভাঙনের কবলে পড়েছে স্কুল, কলেজ সহ বিভিন্ন স্থাপনাও। এছাড়া পার্শ্ববর্তী উলিপুর উপজেলার ক্ষেত্রাই পাকার মাথা ও সাদুয়া দামারহাট এলাকায় তিস্তার ভাঙন চলছে। এই পরিস্থিতিতে বিভিন্ন পয়েন্টে বালি ভর্তি জিও ব্যাগ ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড, তবে তা কাজে লাগছে না বলে অভিযোগ এলাকাবাসীর। একদিনের বৃষ্টিতে নোয়াখালী শহরে দেখা দেয় জলাবদ্ধতা। এক পর্যায়ে শহরের বেশিরভাগ সড়কেই চলে যায় পানির নিচে। পানি ঢুকেছে বাসাবাড়ি ও দোকানপাটে, এতে দুর্ভোগ পৌর এলাকার লাখো বাসিন্দারা। এছাড়া ডুবে গেছে জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জনের বাসভবনের সড়ক। একই সাথে পানির নিচে জেলা আবহাওয়া অফিস, জেলা মৎস্য অফিস সহ গুরুত্বপূর্ণ সরকারি বেসরকারি অফিস। স্থানীয়রা বলছেন, একদিকে পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থার অভাব, অন্যদিকে নালাগুলো ভরাট হয়ে যাওয়ায় সড়কে জমেছে পানি। এ নিয়ে পৌর কর্তৃপক্ষের উদাসীনতাকে দুষছেন তারা। হাঁটু পরিমাণ পানি উঠে গেছে। সামান্য বৃষ্টি হলে এই রাস্তাটার মধ্যে অনেক পানি হয়, পানির সাথে ড্রেন থেকে অনেক ময়লা বের হয়। পানির কারণে কাস্টমার আসতেছে না, বেচা বিক্রি হইতেছে না। বৃষ্টির কারণে কোনো একটা রোডে যাইতে পারি না, একটা ড্রেন সাফ করে না, কিছু করে না, আমরা যাই কষ্টতে আছি। ইতিমধ্যে পৌরসভার মেয়রের সাথে আমার কথা হয়েছে, তারাও উদ্যোগ নিয়েছে। আপনারা জানেন কয়েকদিন আগে একটু বৃষ্টিপাত হয়েছিল, তখন কিন্তু আমরা কোন খালটি ভরাট, কোন ড্রেনটি আসলে ভরাট হয়েছে সেগুলো আমরা সংস্কার করার ব্যবস্থা করেছিলাম, সেটা পরিষ্কার করার ব্যবস্থা করেছি। আর তারপরেও এই বৃষ্টিটা আসলে অনেক বেশি বৃষ্টি হয়েছে। ঝালকাঠি জেলা শহরে টানা 2 দিনে বৃষ্টিতে বিভিন্ন স্থানে জলাবদ্ধতা দেখা দিয়েছে। বৃষ্টিতে শহরের বিভিন্ন সড়কে হাঁটু পানি জমে যায়, এতে দুর্ভোগে পড়েন নগরবাসী। ঝালকাঠিতে গতকাল রাত থেকে শুরু হয় এখন পর্যন্ত বৃষ্টি হচ্ছে। 2 দিনে বৃষ্টিতে শহরের কয়েকটি প্রধান সড়ক সহ বিভিন্ন এলাকার অন্তত 15টি সড়ক জলমগ্ন হয়ে পড়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। যান চলাচলেও সমস্যার সম্মুখীন হচ্ছেন চালকরা। বৃষ্টির কারণে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, বাসাবাড়িতে পানি প্রবেশ করেছে। দোকানপাট খুলতেও বিপাকে পড়ছেন ব্যবসায়ীরা। স্থানীয়দের অভিযোগ, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণেই এই ভোগান্তির সৃষ্টি হয়েছে। ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ফেনীর উত্তরের মুহুরী, কহুয়া, সিলোনিয়া নদীতে বাড়তে শুরু করেছে পানি। জেলার বেশ কয়েকটি পয়েন্টে নদ নদীর পানি প্রবাহিত হচ্ছে বিপদসীমার উপর দিয়ে। বিকেলে 3টার দিকে মুহুরী নদীর পানি পরশুরাম পয়েন্টে বিপদসীমার 150 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। স্রোতে পরশুরামের শালধর এলাকা নির্মাণাধীন বাঁধের একটি অংশে ভাঙন দেখা দেয়, এতে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে ভেসে যায়। পুকুরের মাছ। আগামী কয়েকদিন জেলার নদ নদী পানি আরও বৃদ্ধি পাওয়ায় শঙ্কা করছে পানি উন্নয়ন বোর্ড। এদিকে গত 24 ঘন্টায় ফেনীতে 134 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। ভারী বৃষ্টিতে ফেনী শহরের বিভিন্ন এলাকাতেও জলাবদ্ধতার সৃষ্টি হয়। এদিকে উজানের পাহাড়ি ঢল আর টানা বৃষ্টিপাতে জামালপুরের 2 সপ্তাহের বন্যায় প্রায় 124 কিলোমিটার আঞ্চলিক ও গ্রামীণ কাঁচা পাকা সড়ক পানিতে তলিয়ে গেছে। বেশ কিছু এলাকায় যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। বন্যার পানি কমতে শুরু করায় সড়কের ক্ষতচিহ্ন ভেসে উঠছে। ক্ষতিগ্রস্ত সড়ক ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে, এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বন্যার পানির তোরে ইসলামপুর মোহাম্মদপুর আঞ্চলিক সড়কের বেশ কিছু অংশ ভেঙেও গেছে। ইট পাথর সরে গিয়ে সৃষ্টি হয়েছে বড় বড় খানাখন্দ, ফলে যানবাহন চলাচলে ঘটছে দুর্ঘটনা। ইসলামপুরের পাশাপাশি বন্যায় জেলা আরও 6 উপজেলাও ক্ষতিগ্রস্ত হয়েছে।
যমুনা নদীর পাশে একটা দ্বার, এই দ্বারের মধ্য দিয়ে পানি আসতেছে। রাস্তা এমন একটা পরিস্থিতি, রাস্তা এমন ভাবে ভেঙে গেছে যা এখন আমরা চলাচল করতে পারছি না। হাঁটাচলা করতে পায়ে ভিতরে ব্যথা পাই, এই যে হাট বাজার করে ভাই না, পোলা পানি স্কুলে মাদ্রাসা যেতে পারে না। কর্তৃপক্ষের কাছে অনুরোধ করব তিনি যাতে আমাদের এদিকে সুদৃষ্টি রাখেন, যে আমাদের রাস্তাগুলো যাতে মেরামত করে দেন। যে সমস্ত রাস্তাগুলি আমাদের এলজিডির আওতাভুক্ত সে সমস্ত রাস্তার ক্ষয়ক্ষতি নিরূপণ করে আমরা ইতিমধ্যে এই সদর দপ্তরে প্রেরণ করেছি। আমরা আশা করি সদর দপ্তরের থেকে অনুমোদন পেলেই আমরা আমাদের যে জামালপুরের যে রাস্তাঘাটগুলো ক্ষয়ক্ষতি হয়েছে এগুলো আমরা বাস্তবায়ন করতে সক্ষম হব। এখন চারদিকে নিচ্ছি আরেকটি বিরতি, ফিরছি একটু পরেই। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন এখন চারদিক। কাতারের রাজধানী দোহায় হামাসের প্রধান নেতা ইসমাইল হানিয়ার দাফন সম্পন্ন হয়েছে। এর আগে শুক্রবার দোহায় ইমাম মুহাম্মদ ইবনে আব্দুল আল ওহাব মসজিদে হানিয়ার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে দোহার উত্তরাঞ্চলে লুসাইল শহরে চিরনিদ্রায় শায়িত করা হয় ইসমাইল হানিয়াকে। শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দেন তুর্কি, লেবানন, ইয়েমেন, পাকিস্তান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া সহ বেশ কয়েকটি দেশের প্রতিনিধিরা। জানাজায় যোগ দেন হামাসের আরেক নেতা খালেদ মেশাল। আল জাজিরা বলছে হানিয়ার জায়গায় তাকেই উত্তরসূরি হিসাবে বেছে নিতে পারে সংগঠনটি। হানিয়ার পরিবারের সদস্যদের পাশাপাশি হামাসের অন্যান্য জ্যেষ্ঠ নেতা এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানিও জানাজায় উপস্থিত ছিলেন। তীব্র বৃষ্টিতে বিপর্যস্ত এশিয়ার ৩ প্রতিবেশী দেশ ভারত, পাকিস্তান ও চীন। ভারতের কেরালায় ওয়ান ডে এলাকায় ভূমিধসের দুদিন পর নিখোঁজ রয়েছে ২৫০ মানুষ। কেরালার রাজ্য একই জেলাতে নিশ্চিত মৃত্যুর সংখ্যা এখন পর্যন্ত ২৮৯। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় উদ্ধার কাজ কঠিন হয়ে দাঁড়ানোয় প্রাণহানি আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। উত্তরাখণ্ডের কেদারনাথে বন্যায় প্রাণ গেছে কমপক্ষে ১৪ জনের। ৭০০-র বেশি তীর্থযাত্রীকে হেলিকপ্টার দিয়ে সরিয়ে নিয়েছে প্রশাসন। চলছে উদ্ধার কাজ। হিমালয়, কর্ণাটক, জম্মু কাশ্মীর এমনকি রাজধানীর দিল্লিতেও ভারী বৃষ্টি, বন্যায় প্রাণ গেছে অনেকের। পাকিস্তানের লাহোরে ৪৪ বছরের রেকর্ড সর্বোচ্চ বৃষ্টিতে প্রাণ গেছে ৪ জনের। খাইবার পাখতুনখোয়ায় এ সংখ্যা ২৪। অন্যদিকে টাইফুন গায়েফির আঘাতে চীনের হুনান প্রদেশেই মৃতের সংখ্যা ৩০ ছাড়িয়েছে। নিখোঁজ অনেকেই। এদিকে তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে চীনের সাংহাইতে। এর ফলে প্রথমবারের দাবদাহজনিত রেড অ্যালার্ট জারি হয়েছে বাণিজ্য নগরীতে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে সাংহাইয়ের ব্র্যান্ড এলাকায় থার্মাল ক্যামেরায় ভূপৃষ্ঠের তাপমাত্রা প্রায় ৬১ ডিগ্রি সেলসিয়াস। তীব্র গরমে ছায়াগার এলাকায় অলস সময় পার করছেন পর্যটকরা। জুলাই মাস ছিল সাম্প্রতিককালের চীনের উষ্ণতম মাস। ইয়াংজেতে নদীর নিম্ন অঞ্চলেও সমতলে বৃহস্পতিবার তাপমাত্রা ছিল ঊর্ধ্বমুখী। সাংহাই, নানজিং, হাজৌ সহ বিভিন্ন প্রাদেশিক রাজধানীতে আগামী ১ সপ্তাহ সূর্যের আঁচ এমনই তীব্র থাকবে বলে জানানো হয়েছে আবহাওয়ার পূর্বাভাসে। এক ধাক্কায় ১৭,৫০০ কর্মী ছাঁটাই করতে যাচ্ছে মার্কিন চিপ নির্মাতা প্রতিষ্ঠান ইন্টেল। এর মাধ্যমে মোট জনবল ১৫% কমিয়ে ফেলবে বহুজাতিক এই প্রতিষ্ঠানটি। প্রধান নির্বাহী প্যাট গেলসিঙ্গার বৃহস্পতিবার জানান ২০২৫ সালে $১,০০০ কোটি খরচ বাঁচানোর লক্ষ্যমাত্রা নিয়েছে ইন্টেল কর্পোরেশন। এজন্য বছরের চতুর্থ প্রান্তিকে লভ্যাংশ স্থগিত করেছে ইন্টেল। প্রান্তিক প্রতিষ্ঠানটি রাজস্ব বাজার প্রত্যাশার চেয়ে অনেকটা কম হবে বলেও আভাস দেওয়া হয়। এর আগে এপ্রিল থেকে জুনের দ্বিতীয় প্রান্তিকে $১৬০ কোটি ক্ষতি গুনেছে ইন্টেল। এ খবরে এরই মধ্যে ক্যালিফোর্নিয়া ভিত্তিক ইন্টেল স্যান্টা ক্লারার শেয়ার দর ২০% পড়ে যায়। এর ফলে প্রায় $২৫০০ কোটি বাজার মূল্য হারায় প্রতিষ্ঠানটি। বৃহস্পতিবার পুঁজিবাজারে সামগ্রিকভাবে 7% দর হারিয়েছে ইন্টেল। হোয়াইট হাউসের দৌড়ে কামালা হ্যারিসের প্রবেশের পর সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মোট সম্পদ কমে গেছে $৯০ কোটি। ২১ জুলাই কামালা হ্যারিসের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণার পর ট্রাম্প মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথের শেয়ারের দর
কমেছে। সে সময় থেকে এখন পর্যন্ত ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপের শেয়ারের দর 23% পর্যন্ত কমে গেছে। 19 জুলাই পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রুথের বাজার মূল্য ছিল $400 কোটি, বর্তমানে যা নেমেছে $310 কোটি। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন দেখতে ওয়েবসাইট ভিজিট করুন www.ekon.tv। এখন টেলিভিশন ফেসবুক দেখতে ভিজিট করুন facebook.com.tv। ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।